স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হীরামণি। একটা মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের উজ্জ্বল্য ছড়াতে পারেন, ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোন জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটির জন্মদিন। তৌফিকুল ইসলাম আশিক জানাচ্ছেন সেই অধ্যায়ের খানিকটা। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায় ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় তার। ১৯৮১ সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন ৭ দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। ৯১ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে ১১১ এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল জুলুম হামলা মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তবে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে, কিন্তু ফের অবস্থার অবনতি হলে গত ৩০ ডিসেম্বর স্রষ্টার সান্নিধ্যে পাড়ি জমান বাংলাদেশের গণতন্ত্রকামীদের প্রিয় এই মানুষটি, যার অভাব কখনো পূরণ হওয়ার নয়। জন্মদিনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রইল দোয়া ও ভালোবাসা। তৌফিকুল ইসলাম আশিক, আরটিভি। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতা সহ শেষ সময়ের নানা প্রস্তুতি। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে কিশোরগঞ্জে চলছে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও অবকাঠামো মেরামত সহ নানা প্রস্তুতি। রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর কটিয়াদি উপজেলার কার্প হ্যাচারি পরিদর্শন ও আজমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রত্যেকটা মা বোনদের ভিতরেও যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর চোখে দেখার জন্য। আমরা কিশোরগঞ্জ জেলা যুব দল অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আমাদের কিশোরগঞ্জ জেলা যুব দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। 5 বছর মেয়াদের শুরুতেই আমরা ওনাকে কিশোরগঞ্জে পেয়ে আমরা উল্লাসিত। দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও জেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন নেতারা। কিশোরগঞ্জের উন্নয়নে উনি যথাসাধ্য অর্থ বরাদ্দের জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। কিশোরগঞ্জের যে প্রকল্পগুলো হয়েছে সেইগুলা বাস্তবায়নেও উনার একটা ব্যাপক আগ্রহ আছে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি
এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে কিশোরগঞ্জের উন্নয়নে আমাদের এই সফরটা একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব কর্মসূচির সরাসরি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়ন আরও বেগবান হবে এমনটাই মনে করছে কিশোরগঞ্জবাসী। সাকিব আল হাসান, RTV। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে কল কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ। গ্যাস না থাকায় অনেক এলাকায় জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও একই চিত্র। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত সব ক্ষেত্রেই বেড়েছে ভোগান্তি। গ্যাসের সংকটে ক্ষোভে ফুঁসছেন চালক ও সাধারণ মানুষ। গ্যাস সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। 8টার পর থেকে আবার গ্যাসের প্রেশার কমে গেছে, তারপর থেকে গ্যাস দেওয়া বন্ধ। এখনো তো বন্ধ আছে, এখন তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। সকালে আসছি 5:30 বাজে, 6টা বাজে পাম্পে সিরিয়াল লাগাইছি, 10টা বাজে পর্যন্ত। এই এখন বাজে কত, 10টা বাজে, তাও যা পাবো একদিন চালাইতে পারবো না। দেশ জুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শহরাঞ্চলে এই সংকট যৎসামান্য হলেও গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। কোনো এলাকায় 24 ঘন্টায়ও আসছে না বিদ্যুৎ। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, কৃষি ও গৃহস্থালির কাজ। ঝালকাঠি, সিলেট, রংপুর ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটে চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ অফিস বলছে কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা 15 মেগাওয়াট হলে সরবরাহ পাওয়া যাচ্ছে কেবল 3 থেকে 4 মেগাওয়াট। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর সব কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 5 মিনিটের মতো কারেন্ট থাকে, কিংবা তারপর 3 ঘন্টার মতো কারেন্ট থাকে না। তারপর আমরা বাসায় যাই, বাসায় যাওয়ার পর অনেক সময় কারেন্ট থাকে না। গরমের কারণে আমরা ঘুমাতেও পারি না ঠিক মতো, যার কারণে স্কুলে এসে অনেক অসুবিধা হয় আমাদের। ব্যবসার তো খারাপ অবস্থা, কারণ লোডশেডিং এর কারণে অনেক সময় কাজই করা যায় না। ঝালকাঠিতে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়মে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রাহকরা। লোডশেডিং এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ এলাকাবাসী। যেই রকমের বিদ্যুৎ যে হারে নেয়, 1 ঘন্টা দিলে 1 ঘন্টা থাকে না, এই রকমের অবস্থা। গেল রাত্রে কারেন্ট সন্ধ্যা নেছে 6টায়, রাত্র 12টা নেছে, রাত্র 3টায় নেছে, ভোর রাইতে নেছে। তীব্র লোডশেডিং এ গোপালগঞ্জের বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম অস্থিরতা। লোডশেডিং এর কারণে বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর চিঠি দিয়েছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা KPI এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। ওনারা কেন চিঠি দিয়েছে আগে আমাদের সঙ্গে কোনো আলাপও করেনি, নিরাপত্তারও কোনো ঘাটতি ছিল না। বরগুনার আমতলীতে 24 ঘন্টায় গড়ে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুতের উপর নির্ভরশীল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, খামার ও চার্জ নির্ভর যানবাহনে পড়েছে এর সরাসরি প্রভাব। ব্যবসা বাণিজ্য করা দায়, দেশ থেকে পলাই যাওয়া লাগবে। কারেন্টের কাম নাই, কাম কাজ করতে পারি না কারেন্ট বাবু। ছেলেমেয়েরা তো লেখাপড়া টোটালি করতে পারে না। সকাল মানে সন্ধ্যায় গেলে 2:30 3টে আসে বিদ্যুৎ। নেত্রকোনার 10 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোনোদিন দেখা দিচ্ছে শতভাগ লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজে থাকা খাবার। কারেন্ট যে চলে যায় 1-2 ঘন্টা লেট করে বা 2 ঘন্টা লেট করে, তার জন্য আমরা পড়াশোনা করতে পারছি। দিনে অন্তত 15 ঘন্টা লোডশেডিং চলছে রংপুরের পীরগঞ্জে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাসপাতালের রোগী ও শিক্ষার্থীরা। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাকিব আল হাসান, RTV। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে ফুটন্ত পানির বাষ্প, যেন জীবন্ত আগ্নেয়গিরির অনুভূতি। সেই পানিতে ডিম ও বিভিন্ন সবজি সেদ্ধ করে খাচ্ছেন পর্যটকরা। অনেকে আবার নিচ্ছেন স্পা ও ব্যাম্বো ক্যাপ থেরাপি। হ্যাঁ, এমন ঘটনার দেখা মিলে চীনের টেংচং এর রেহাই জিও পার্কে। এখানে এখনও পানির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগ্নেয়গিরি অভিজ্ঞতা পেতে এখানে বছর জুড়েই পর্যটকদের ভিড় লেগেই থাকে। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন এআর বাদল। চীনের টেংচংয়ের রেহাই জিও পার্কের বুকের ভেতর এখনও জ্বলছে আগ্নেয়গিরির আগুন। লাভা নেই তাতে কি, সেই আগুনে উত্তপ্ত হয়ে বেরিয়ে আসছে টকবগে ফুটন্ত পানি।
সেই পানিতে সেদ্ধ করা ডিম সংগ্রহে ভিড় লেগেই থাকে। পার্কের সাক্ষী হতে অনেকেই তুলছেন ছবি। চীনের পর্যটন ব্যবস্থায় সর্বোচ্চ 5A শ্রেণীভুক্ত এই পার্ক কয়েক কোটি বছর আগে ইউরেশীয় প্লেট ও ভারতীয় উপমহাদেশের প্লেটের সংঘর্ষের ফলে তেংচং অঞ্চলে অনন্য আগ্নেয় ও ভূতাপীয় প্রকৃতি তৈরি হয়। সেখানে রয়েছে ৯৯টি আগ্নেয়গিরি এবং ৮৮টি উষ্ণ প্রসবন। জিওথার্মাল বা ভূতাপীয় জাদুঘরও বলা হয় রেহাইকে। এখানকার পানি এত তীব্রভাবে ফুটতে থাকে যে বাষ্প আকাশের দিকে উঠে যায়। মনে হচ্ছে আমি আগ্নেয়গিরির মধ্যেই আছি। ফুটন্ত পানির বাষ্প আমার গায়ে লাগছে। আগ্নেয়গিরির রোমাঞ্চকর অসাধারণ অনুভূতি। ফুটন্ত পানি পানের অভিজ্ঞতাও মিলে এখানে। চীন সফররত বিভিন্ন দেশের সাংবাদিকদের আগ্নেয়গিরির পানিতে সেদ্ধ ডিমের স্বাদ নেয়ার সুযোগ দেয়া হয়। অনেকে স্পাসহ নেন ব্যাম্বো ক্যাপ থেরাপি। রেহাই জিও পার্কের ডেপুটি ডিরেক্টর চুংফেং জু বলেন, এখানে প্রায় ১০২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় এবং প্রায় ১৬০০০ বছর আগে এটি সক্রিয় থাকার লক্ষণ দেখা গিয়েছিল। দেশ বিদেশের মানুষ এখানে এসে অভিজ্ঞতা নিতে ভালোবাসে। প্রকৃতিকে এমনভাবে কাজে লাগিয়ে উদাহরণ তৈরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও যুব উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, পর্যটনে চীন সফল। এ অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে। কিভাবে তার পর্যটনকে বিকশিত করছে সেই জ্ঞান অন্যান্য দেশগুলো গ্রহণ করতে পারছে এবং চাইলে সেই প্রযুক্তিকে কাজেও লাগাতে পারে। এক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। চীনের এই উদাহরণ বা তাদের এই ভাবনা থেকে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু গ্রহণ করে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর বাদল, RTV, ঢাকা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকায় ভারত নাম প্রত্যাহার করে নিলে শেষ মুহূর্তের টুর্নামেন্টে আমন্ত্রণ পায় লাল সবুজের প্রতিনিধিরা। দলগুলোর যাতায়াত ও আবাসন সহ সব খরচ আয়োজকরা বহন করায় কোনো আর্থিক চাপ নেই বাফুফের। উল্টো অংশগ্রহণ বাবদ মিলবে বড় অঙ্কের অর্থ। এর ফলে সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডো নিয়ে বাফুফের সংখ্যা কেটে গেছে। আগামী 14 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ে 14টি দেশ নিয়ে বসবে এই আসর, যেখানে এ গ্রুপে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া চীনের পরিবর্তে এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া থেকে খেলছে পাকিস্তানও। ITV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।